ইরান যদি হারে মিডল ইস্টের কোনো তেল ক্ষেত্র থাকবে না, গ্যাস ক্ষেত্র থাকবে না, এবং ইউএস এর ইকোনমিকে নিয়েই ইরান ডুববে। তো এখন উনি এই বিষয়গুলো কেন পারছেন না, আমি যদি আমার মতো করে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এই যুদ্ধটা ট্রাম্প একটা আমেরিকা কিভাবে যুদ্ধ শুরু করে। আমেরিকা যে কোনো একটা যুদ্ধ শুরুর আগে পুরাটা ইন্টেলিজেন্স স্টাডি করে এই পুরো বিষয়টা কংগ্রেসে, তার সিনেটে এটা নিয়ে বিল পাস হয়, এটা নিয়ে ডিবেট হয়, ভালো মন্দ সব করে সেখানে অ্যাপ্রুভ হয়। তারপরে দেশের জনগণকে এই বিষয়ে জানানো হয়, তারপরে যুদ্ধটা শুরু করা হয়। এ কোনোটাই ট্রাম্প এবার করে নাই। সে কংগ্রেসকে বাইপাস করেছে, সে তার জনগণকে বাইপাস করেছে, এবং সে তার বিভিন্ন ইস্যুর কারণে এক্ষেত্রে আমরা ওই যে বেশ আমি সেদিনও বলেছিলাম, যেটা যে তার কাউন্টার টেরোরিজম এই ডিপার্টমেন্টের যে হেড ছিলেন জো কেন্ট, যিনি পদত্যাগ করেছেন, এবং তিনি তো ক্লিয়ার বলেছেনই যে ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইসরায়েলি লবিং এ তারা এই যুদ্ধটা করেছে, এখানে আমেরিকান কোনো ইন্টারেস্ট নাই। এবং আমেরিকা থেকে যেসব লজিক গুলো বলা হচ্ছে ইরানকে নিয়ে, এই লজিক গুলো ঠিক না। তাদের গোয়েন্দা প্রধান যে তুলসী গ্যাবার্ট, সেও বলেছে যে ইরান নিয়ে এই ধরনের কোনো প্রমিনেন্ট থ্রেট ছিল না। তো এ কারণেই যে এবং ট্রাম্প যেটা ধরেছিল যে আহ, এতগুলো বাইপাস করে যুদ্ধটা হয়ে গেল, যুদ্ধটা হয়তো 2-3 দিনে শেষ হয়ে যাবে, এবং এই ধারণাটা হয়েছিল তার পূর্ববর্তী সব যুদ্ধগুলো নিয়ে। তো আলটিমেটলি সেটা হয় নাই, এবং হয় নাই তার বড় জি। কারণটাই হলো, এখানে পণ্ডিতরা বলছেন যে যুক্তরাষ্ট্রের কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। স্ট্র্যাটেজির ভিতরে যেহেতু তারা আগের যুদ্ধগুলো থেকে এত বেশি কনফিডেন্ট ছিল, এবং সর্বশেষ ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনার পরে এত বেশি কনফিডেন্ট ছিল, যে কারণে যে ইরান যেভাবে রিটালিয়েট করবে এইটা তাদের স্ট্র্যাটেজিতে ছিল না। আহ, ইরান যুদ্ধ যে শুরু এইভাবে হওয়ার পর তো ইরান থেকে ইরানের সর্বোচ্চ নেতাদের বলছিল যে ইরানের সম্পর্কে হয়তো যুক্তরাষ্ট্র ভালোভাবে জানে না, হ্যাঁ, ট্রাম্পের জানে না। ব্যাপারে ট্রাম্প ভালোভাবে জানেন। হ্যাঁ, তো হ্যাঁ, তো যে আমি এখন কারণে যদি পয়েন্ট আপনার কাছে শেষ করার জন্য একটু শেষের দিকে যদি জানতে চাই, এখন যে এই মুহূর্তে যেটা চলছে সেটি হলো যে 48 ঘন্টার আলটিমেটাম, বিপরীতে পাল্টা হুমকি দিয়েছে। এই আলটিমেটামের আসলে শেষ পর্যন্ত আফটার ম্যাথ কি হবে? 48 ঘন্টার মধ্যে আসলে সামথিং গোয়িং টু হ্যাপেন, ডিজাস্টারাস কিছু হতে যাচ্ছে, নাকি আসলে এটা কথার মধ্যেই থাকবে? কারণ দুই পক্ষই তো কি বলবো, ভেরি কনফ্রন্টেশনে চলে আসছে। আচ্ছা, আমি এই বিষয়ে অল্প একটু বলে আমি আবার আমার সেকেন্ড টাইমে আমি যখন সময় পাবো তখন আমি কিছু বিষয় একটু এক্সপ্লেন করব। তো আপনার এই প্রশ্নের জবাবে শুধু এইটুকু বলতে চাচ্ছি, যেটা হলো যে আহ, যুদ্ধ একটা শুরু হওয়ার পরে আস্তে আস্তে যখন যুদ্ধটা এসকালেট করে, এসকালেট হুম। করলে আহ, এখন আহ, দুজনের তো দুটা স্ট্র্যাটেজি আছে। আমি হুম। আমি আমার সকল নলেজ দিয়ে টের পাচ্ছি যে ইরানের সকল স্ট্র্যাটেজি গুলো কাজ করছে, তাদের স্ট্র্যাটেজি গুলো কাজ করছে। এবং আমরা বারবার বলি যে অ্যাসিমেট্রিক যে ওয়ারফেয়ারটা হচ্ছে, ইরেগুলার যে ওয়ারফেয়ার হচ্ছে, আপনার স্ট্র্যাটেজি যদি কাজ করে এবং আপনি যদি আপনার স্ট্র্যাটেজির উপরে কনফিডেন্ট থাকেন, আপনার পপুলার সাপোর্ট থাকে, এবং আপনার ন্যাশনাল ইউনিটি যদি থাকে, তবে বড় শক্তির সাথে যুদ্ধের সময় আপনি যুদ্ধটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাইবেন। এবং আপনি আপনি যদি আপনার যুদ্ধে আপনার প্ল্যান কাজ করে, আপনি কেওয়াস চাইবেন। আপনি যদি আন্ডারডগ হন, আপনি কেওয়াস চাইবেন, মানে সার্টেন ডিগ্রি অফ কেওয়াস আপনি চাইবেন। আপনি এই যুদ্ধটাকে একটু উঁচু মাত্রায় নিয়ে যেতে চাইবেন। তো এটা হওয়ারই কথা ছিল। এবং আমি এটা থেকে একেবারে ঘাবড়াচ্ছি না, আমি একেবারেই ঘাবড়াচ্ছি না, যে যুদ্ধটা ইরানের প্ল্যান অনুযায়ী চলছে, এবং সে অনুযায়ী যাচ্ছে। আমি শুধু একটা মানুষকে খুব মিস করছি এখন, সেটা হলো লারজানি। এই সময়ে এই মানুষটার খুব দরকার ছিল, মানে এই সময়ে এই মানুষটার খুব দরকার ছিল। তো আমি লারজানি সেই, অ্যাবসলিউটলি। এখন লারজানি যে প্রেডিকশন করেছিল, বা তিনি যে কি বলবো এটাকে হুমকি দিয়ে গেছিল, যদি সত্যিকার ভাবেই ট্রাম্প 48 ঘন্টার মধ্যে, এবং বলেছে বড়টা দিয়ে ইয়ে করে হিট করবে, সবচেয়ে বড়টা কোনটা আমি জানি না, নিউক্লিয়ারকে কি সে মিন করেছে কিনা, যদি নাও হয় তাহলে যে এর চেয়ে ছোটখাটো, তার মানে একটা বড় ধরনের ধ্বংসযজ্ঞ তো করতে যাচ্ছে। এর জবাবে স্পষ্টভাবে কিন্তু ইরান বলেছে যে আমরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে, এবং যেখানে যেখানে আমেরিকান ঘাঁটিগুলির যে ফ্যাসিলিটি ভোগ করছে, পানি থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে এগুলো সবকিছুকে ধ্বংস করে দিবে। এই পরিস্থিতির দিকে যদি যায় তাহলে যুদ্ধ তো আর যুদ্ধের মধ্যে থাকবে না, তো কেয়ামতের দিকে না, যাচ্ছে যত। হ্যাঁ, না, আপনার কথা অ্যাবসলিউটলি কারেক্ট। এবং
ইরান এই এবং হুমকিটাই এটা কি দিচ্ছে করবে কিনা বেসিক্যালি। ইরান, আসলে ইরানের উপর যদি এমন আঘাত আসে, ইরান কি আসলে পাল্টা ভাবে? যেটি বলেছে লারিজানিও বলে গিয়েছিল, আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে তিনি যদি ইরানের উপরে এরকম কোনো আঘাত আসে, লারিজানি বলে গিয়েছিল। আমি এই এটার অবস্থা। সাথে হ্যাঁ, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টটা এরকমই যে ইরান এই মেসেজটা খুব ক্লিয়ার করে দিয়েছে। ইরানের বর্তমানে যারা শাসন ব্যবস্থা অথবা মিলিটারি যারা আছেন, তারা এই বিষয়টা অ্যাবসলিউটলি সারা ওয়ার্ল্ডকে কি ক্লিয়ার করে দিয়েছেন যে ইরান যদি হারকে পুরা মিডিল ইস্টকে সারকার করে দিয়ে হারবে। মানে ইরান যদি হারে তবে এন্টার মিডিল ইস্টও হারবে, এবং ইরান যদি হারে মিডিল ইস্টের কোনো তেল ক্ষেত্র থাকবে না, গ্যাস ক্ষেত্র থাকবে না, এবং ইউএস এর ইকোনমিকে নিয়েই ইরান ডুববে। তো এই কারণেই আমার বাজির ঘোড়াটা সবসময় ইরানের পক্ষে আছে। এবং আমি এখন পর্যন্ত ইরানের যে ট্রাম্প কার্ড, যে হরমুজ, এই হরমুজ অ্যাবসলুটলি ইরানের কন্ট্রোলে আছে। যে কারণে আমি ইরানের জয় দেখতে পাচ্ছি, আমি ইরানের জয় দেখতে পাচ্ছি। আর একই সাথে আমি জাস্ট একটা লাইন বলে শেষ করছি, যেটা আমেরিকার পত্রপত্রিকা এবং পণ্ডিতদেরকে বলছি যে ট্রাম্পের মতো এরকম একটা একগুঁয়ে লোক, যার প্রচন্ড ইগো আছে, যে হারতে চায় না এবং হারাটাকে একসেপ্ট করতে চায় না, এইরকম একটা মানুষ এইরকম মাঝে মাঝে এরকম এসকালেশন টাইপের কাজ করবে। এটা স্বাভাবিক। এটা ওই এটা স্বাভাবিক, বাট এই বিষয়টা একটা জিনিস প্রমাণ করে যে আমেরিকান স্ট্র্যাটেজি ইজ নট ওয়ার্কিং, এবং যে কারণে তাদের কোনো প্ল্যান কাজ করছে না বলেই তারা এরকম করছে আর কি। তো আমার ধারণা ইরানের স্ট্র্যাটেজি কাজ করছে, এবং ইরান লাইনের ট্র্যাকে আছে আর কি। থ্যাংক ইউ সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা দেখছেন, যারা দেখছেন ইউটিউবের কমেন্ট বক্সের উপরে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি একটা লিঙ্ক শেয়ার করেছি, সেখানে আপনারা ফেস দ্য পিপলের মেম্বারশিপ নিতে পারেন। আপনারা প্রশ্ন করবার জন্য মেম্বারশিপ গ্রহণ করে সবসময় যে কোনো বিষয়ের উপর আমাদের আলোচনা যখন চলবে আপনারা সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করবার সুযোগ পাবেন। সবচেয়ে বেশি সুযোগ প্রাধান্য পাবেন তারা। অবশ্যই মেম্বারশিপ নেওয়ার জন্য আহ্বান রইল। আর আমি একটু পরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্ক ধরে প্রশ্ন করতে আসবেন। যারা ইফতেখার আহমেদ মিঠু, দুই পাগলের খপ্পরে দুনিয়াটা পড়েছে। আপনি চিন্তা করে দেখুন, এক হলো ট্রাম্প, এদিকে হলো নেতানিয়াহু। কেন ইমাজিন যে পৃথিবী কার হাতে, কাদের হাতে? এই দুটার চরিত্র সম্পূর্ণভাবে, মানে একটা প্রতিযোগিতা চলছে কে কার থেকেও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারবে। যুক্তরাষ্ট্র ধ্বংসযজ্ঞ চালিয়ে সামনে প্রেসিডেন্সিয়াল মিড টার্মস এর প্রেসিডেন্সিয়ালে সে দেখাবে যে আমি একটা বিজয় আনতে পেরেছি। এদিকে নেতানিয়াহুর সামনে ইলেকশন, সেও দেখাবে যে আমি এতজনকে মেরে আমি তোমাদের কাছে বিজয় এনেছি। এই দুইজনের পাগলা দুটার সামনে যে দুটা বড় বড় চ্যালেঞ্জ, এই অবস্থাতে আসলে তারা ব্যাক করবে কিভাবে? তাদের তো এই ব্যাক করারও তো রাস্তা দেখছি না। এবং এখন যে হুমকিটা দিচ্ছে, এই হুমকিতে যদি পাল্টা ব্যবস্থা নেয় ইরান, মধ্যপ্রাচ্যের অবস্থাটা কি হবে, এবং এই বাস্তবতাটা আসলে কি আমরা দেখতে যাচ্ছি কিনা? জনাব ইফতেখার আহমেদ মিঠু। ধন্যবাদ সাইফুল ভাই। আপনার সাথে এই নিয়ে বোধহয় 3 নম্বর বার এই যুদ্ধ শুরু হওয়ার পরে এই ইরান বিষয়ক আলোচনার অনুষ্ঠান। এখন আরবিতে একটা প্রবাদ আছে যে একবার, দুইবার, তিনবার, তিনবারের পরে আর কোনো বার থাকে না, এরপরে ভয়াবহটা আসে। এখন ট্রাম্প সাহেব তো অলরেডি বলে দিয়েছে 24 ঘন্টার ভিতরে উনি একটা কিছু 48 করবে। ঘন্টা 48 ঘন্টা, ঠিক আছে। 24 ঘন্টাটা আমার মাথার ভিতরে আছে, কারণ এখন থেকে আমি 24 ঘন্টা কাউন্ট করছি। কারণ এই 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে ট্রাম্প সাহেব, আপনার এই অনুষ্ঠানে আমি বারবার বলেছি, দেখেন একটা উইকেন্ড পার হয়ে যায়, মানে শুক্রবার, শনি, রবিবার বন্ধ থাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তারপরে আরেকটা উইকেন্ড গেল, তারপর আরেকটা উইকেন্ড গেল, ঠিক না? এখন কিন্তু এই উইকেন্ড, গত অনুষ্ঠানে কিন্তু আমি বলেছিলাম এই সোমবারের ভিতরে কিন্তু যুদ্ধ শেষ করতে হবে ট্রাম্প সাহেবকে। কেমনে করবে আমার কোনো মাত্র বিন্দু মাত্র ধারণা নেই, কিন্তু যদি না করতে পারে, অলরেডি আপনি দেখছেন $67 থেকে তেলের মূল্য হয়ে গিয়েছে $110।